উৎস ভারতের আইন নয়, ভারতের কোর্ট নয়, ভারতের আইন ব্যবস্থা নয়, ভারতের পার্লামেন্ট নয়, ভারতবর্ষের অ্যাসেম্বলি রাজ্যে রাজ্যে যে বিধানসভা তারা নয়। ক্ষমতার উৎস হচ্ছে বুলডোজার। আমরা আসলে এখানে সব জায়গায় বুলডোজার চলবে। আরে যোগীজি, নিজের রাজ্যটা সামলান। হাতরাস যখন সামলাতে পারেন না, কৃষক আন্দোলন সামলাতে পারেন না, মাংস খাওয়ার অপরাধে যেখানে মানুষকে খুন হতে হয়, এই জঙ্গল ব্যবস্থা, এই জঙ্গল রাজ নিজে সামলান আগে, তারপর কথা বলবেন বাংলায় এসে বুলডোজারের কথা। ইলেকশনের সময় এসছেন যোগী সাহেব, আপনি এই সব কথা বলে 30 জন কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে থেকে বেরিয়ে হেলিকপ্টার করে চলে যেতে পারছেন। কিন্তু আমি বলে দিচ্ছি একটা সাবধান বাণী, অন্য কোনো সময় বাংলা শান্তিপূর্ণ জায়গা, এই বাংলায় এসে এই রকম বেআইনি কথা, সংবিধান বিরোধী কথা কখনো বলার চেষ্টা করবেন না। আমরা সংবিধানকে সম্মান করি, সংবিধান মেনে চলি, আইনের শাসন মেনে চলি। আপনার বুলডোজারের শাসন মানছি না, মানব না। এবং পরের দিন আপনি যদি কখনো এইসব কথা আবার বলার সাহস দেখেন, সাহস করেন, তাহলে কিন্তু বাংলার মানুষ সমুচিত জবাব আপনাদের দিয়ে দেবেন। আমরা ইউপির থেকে যারা লক্ষ লক্ষ মানুষ এই বাংলায় থাকে, জীবিকা নির্বাহ করে, তাদেরকে নিজেদের ভাই বলে মনে করি, বাংলার অংশ বলে মনে করি, তাদের নিশ্চিন্তে কাজ করার অধিকার দিই। তারা হিন্দি বলে বলে আমরা বলি না এই রাজ্য থেকে চলে যাও। আপনার রাজ্যে আজকে বাঙালিরা কেন আক্রান্ত হচ্ছে, তার জবাব আমরা নিয়ে নেব আপনার কাছে সামনের দিনে, যখন কেন্দ্রে না থাকবে বিজেপি, না থাকবেন আপনি উত্তরপ্রদেশে। সময় বেশি দূর নেই। আর এদের ভরসাতে, এই রকম নেতাদের ভরসাতে লাফাচ্ছে একটা উচ্চিংড়ে। সেই উচ্চিংড়ের নন্দীগ্রাম থেকে এসে এখানে দাঁড়িয়েছে, যার আমও যাবে, ছালাও যাবে, নন্দীগ্রামও যাবে, ভবানীপুরও যাবে। পার্টির 30টা আসন থাকবে না, তখন কি করবেন সেইটা হে বিজেপির বন্ধুরা দূর থেকে শুনছেন। আপনারা যদি প্রকৃত বিজেপিকে ভালোবাসেন তাহলে তাকে সাবধান করে দেবেন। ভোট কাটা যাচ্ছে এই উচ্চিংড়ের জন্য বেশি, মানুষ অপছন্দ করছে এই নেতার জন্য বেশি অপছন্দ করছে বিজেপিকে। তার প্রত্যেক দিনের কথা আপনাদের লক্ষ লক্ষ ভোট কেটে দিচ্ছে, মানুষ চটে যাচ্ছে, মানুষের মনে রোষ তৈরি হচ্ছে। কি বলছেন? আরে 1.5 কোটি ভোটার বাদ দিয়ে দিয়েছি, আনন্দ করো। ইনুমারেশন ফর্মের পরে লজিক্যাল ডিসক্রিপেন্সি করেই দিয়েছি, আনন্দ করো। গর্ভবতী মহিলাকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছি সারাদিন রোদের মধ্যে, আনন্দ করো। বৃদ্ধ লোককে লাইনে দাঁড়িয়ে মারা গেছে, নাম তুলবে বলে লাইন দিয়েছিল জুডিশিয়াল অফিসার, তাদের সামনে মারা গেছেন, আনন্দ করো। কে বলছেন? এই উচ্চিংড়ে অধিকারী, আনন্দ করো। কারণ মানুষের ওপর অত্যাচার করে এদের আনন্দ। আমি একটা ঘটনা বলছি, আমার নিজে শোনা, আমার বলতে অসুবিধে নেই। আমি এককালে বিজেপির সঙ্গ করেছি, সেখানে নিজে যা শুনেছি আমি। এই লোকটা কেন্দ্রীয় নেতৃত্বকে বলছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, কেন্দ্রীয় নেতৃত্বকে বলছে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে, শুনুন, এই বাংলা বড় নেমো খারাম জাত। কার সম্বন্ধে বলছে? বাঙালিদের সম্বন্ধে।
কে বলছেন? বিজেপির বিরোধী দল নেতা। এরা খুব নেমখারাম জাত। কেন বলো? এরা ভোট দিচ্ছে না, আপনাদের ভোট দেবে না। এখানকার হিন্দুরা নেমখারাম, এরা মাছ মাংস খায়। হিন্দু হবে তো ইউপির মতন, রাজস্থানের মতন হবে। এখানে এরা জয় শ্রীরাম বলে না, এরা জয় দুর্গা বলে, দুর্গা মাকে প্রণাম করে। কালী বলে, জয় মা কালী বলে, আর রামকৃষ্ণকে পছন্দ করে। এরা ওই রকম সাচ্চা হিন্দু নয়, সনাতনী হিন্দু নয়। তো তো কি করতে হবে? বলছে এদের পেটে মারতে হবে, ভাতে মারতে হবে। আমার সামনে বলছে। হ্যালো, সে কি বলে? সমস্ত যত পয়সা কড়ি আপনাদের দেওয়ার আছে সব বন্ধ করে দিন। হ্যাঁ বিজেপির বন্ধুরা, যেটা 4 বছর আগে আপনারা করেছেন, যে বাংলার প্রাপ্য সব টাকা বন্ধ করে দিয়েছেন, যে কারণে বাংলা এবার প্রতিশোধ নেবে আপনাদেরই ওপরে। বুদ্ধিটা কার ছিল? ওই বিরোধী দল নেতা। বলে সব টাকা বন্ধ করে দিন, পেটে মারতে হবে, ভাতে মারতে হবে, তবে যদি এরা একটু শায়েস্তা হয়। ভালো। আমার মনে আছে আমি একটুখানি চিন্তা করে বলেছিলাম, এটা কি করে সম্ভব? যদি মানুষকে পেটে মারতে হয়, ভাতে মারতে হয়, এটা কি ভালো রাস্তা? ও আঙুল তুলে বলছে ইংরেজরা করেছিল। 43-এর মন্বন্তর, 42-এ মহাত্মা গান্ধী ডাক দিয়েছিলেন ভারত ছাড়ো আন্দোলন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট। 42-এর ডাক, তাতে তাদের সেই সময়কার হিন্দু মহাসভার নেতা ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। এরা এখন গান্ধীজির পাশেও দেখি শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি লাগায়, রবীন্দ্রনাথের পাশেও দেখি শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি লাগায়, সুভাষচন্দ্রের পাশেও দেখি শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি লাগায় এই বিজেপি। আর শ্যামাপ্রসাদ মুখার্জি কে ছিলেন? 42-এ কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ইংরেজ ভারত ছাড়ো, স্বাধীনতার ডাক গান্ধীজি দিয়েছেন সারা ভারতবর্ষ, তার সঙ্গে বিশেষ করে বাংলা সেই ডাকে সাড়া দিয়েছে। আর শ্যামাপ্রসাদ মুখার্জি তখন শ্যামা হক সরকার, অবিভক্ত বাংলার সরকার চালাচ্ছেন শ্যামাপ্রসাদ মুখার্জি। ইংরেজদের তত্ত্বাবধানে তিনি বড়লাটকে চিঠি লিখলেন, সেই চিঠি এখনো আপনারা দেখতে পাবেন। হে বিজেপির বন্ধুরা, দেখে নেবেন। বলছেন যে এই কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ইংরেজ ভারত ছাড়ো, এই মুভমেন্টকে আমি এক আধ ডান্ডা মেরে ঠান্ডা করে দেবো। কাকে বলছেন? বড়লাটকে। আরে আমি আছি না, বাংলা বিপজ্জনক জায়গা, আমি শেষ করে দেব। আমাকে একটুখানি বেশি পাওয়ার দাও, পুলিশ দাও, সব বেটাকে অ্যারেস্ট করব। দিকে দিকে পুলিশ পাঠালো, সুভাষচন্দ্রকে অ্যারেস্ট করে তার পরবর্তী ক্ষেত্রে 2041-এর শেষে সুভাষচন্দ্র দেশ ছেড়ে পালাতে বাধ্য হলেন। শ্যামাপ্রসাদ মুখার্জি তখন এখানের দায়িত্বে। তার সময়ে সুভাষচন্দ্রকে গৃহান্তরীণ করা হয়েছিল, গৃহবন্দী করা হয়েছিল। ইতিহাস একবার দেখে নেবেন। শ্যামাপ্রসাদ মুখার্জি। আবার শ্যামাপ্রসাদের ছবি আপনারা লাগাচ্ছেন সুভাষচন্দ্রের পাশে। সুভাষচন্দ্র পার্সোনালি ঘেন্না করতেন এই লোকটাকে, এই শ্যামাপ্রসাদকে ঘৃণা করতেন। 3 বার দেখা করতে চেয়েছেন, সুভাষ বলেছিল না, আমি দেখা করি না এরকম লোকের সঙ্গে, দেশের বিশ্বাসঘাতককে আমি দেখা করি না। তারপরে কি হলো? 43-এ কে ক্ষমতায় বাংলার? শ্যামাপ্রসাদ মুখার্জি। বাংলায় কি হলো? পৃথিবীর ইতিহাসে যতগুলো দুর্ভিক্ষ আছে তার সব থেকে বড় একটা দুর্ভিক্ষ, 60 লক্ষ লোক মারা গিয়েছিল। 60 লক্ষ লোক বাংলায় মারা গিয়েছিল। শ্যামাপ্রসাদ চালাচ্ছেন, আর এখানে দুর্ভিক্ষে লোক মারা যাচ্ছে। কলকাতার রাস্তা দিয়ে দিয়ে মায়েরা অর্ধচেতন শিশুকে কোলে নিয়ে
ফ্যান দে মা, ভাত দরকার নেই, ওই ভাত গেলা ফ্যানটা দে যদি বাচ্চাটা খেয়ে বাঁচে, সেসব আপনারা জানেন না। সেই দুর্ভিক্ষের কথা মনে করালো কে? শুভেন্দু অধিকারী। আবার গদ্দার, সে বলছে পেটে মারতে হবে, ভাতে মারতে হবে। আমি যখন বললাম তাতে কি, মানুষ মরে যাবে তো, বলল 43-এর মন্বন্তরে 60 লক্ষ লোক মারা গিয়েছিল, কি এসে গেছে? ইংরেজ তো ওই পথ নিয়েছিল বাংলাকে শায়েস্তা করার। 42-এর মুভমেন্ট হয়েছে, এখানে সব থেকে বেশি বিপ্লবী, সব থেকে বেশি আন্দোলন ইংরেজ তারা করেছে কি 43-এর মন্বন্তর। এবার আমরা 21-এ ভোট পাইনি, 22, 23, 24 বাংলায় মন্বন্তর করব, একটা পয়সা দেব না। আর তাতে যদি কয়েক হাজার লোক মারা যায়, তারা বাঙালি, কয়েক হাজার বাঙালি যদি গরিব মারা যায়, 100 দিনের কাজের টাকা না পেয়ে, মাথার ছাতের টাকা না পেয়ে, চিকিৎসা না পেয়ে, তাহলে ভারী বয়ে গেল। বাংলার কিছু লোক মারা গেলে আমাদের কিছু যায় আসে না, আমাদের ক্ষমতা দরকার। বুঝে নিক কাদের হাতে ক্ষমতা, সেইটা বোঝাতে গিয়ে আমি বলেছিলাম বাংলার মানুষ বুঝে গেছে কাদের কাছে মমতা। তুমি যত ক্ষমতার দখলের জন্য গেলে মমতা বন্দ্যোপাধ্যায় তত শক্তিশালী হলো, বাংলার মানুষের তত কাছে পৌঁছলো। সে লক্ষ্মীর ভান্ডার হোক, যুবসাথী হোক, তত মানুষ মেনে নিল মমতা বন্দ্যোপাধ্যায়কে আর বিজেপিকে সরিয়ে দিল। তারপরের প্ল্যান হলো এসআইআর। এসআইআর এর ব্যাপার আপনারা জানেন, প্রত্যেক দিন আপনারা ঘটনা শুনেছেন। তার পেছনের যে চক্রান্তটা শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগে, সেটা আমি বলি। আরএসএস এবং বিজেপি তারা নিজেদের মিটিং করে তারা বলছে সংবিধান বদল করতে হবে। সংবিধান বদল করতে গেলে আমাদের সারা ভারতবর্ষের সমস্ত রাজ্য দখল করতে হবে, পার্লামেন্ট দখল করতে হবে, তারপরে সংবিধান বদল করব। সংবিধানে উই দ্য পিপল অফ ইন্ডিয়া হতে পারে না, যেটা শুরু সংবিধানের প্রথমেই। উই দ্য পিপলের বদলে হবে উই দ্য হিন্দুজ অফ ইন্ডিয়া। পিপলটা বাদ দিয়ে হিন্দু বসাতে হবে ওখানে, আরএসএস এর আবদার। সেটা করতে গেলে কি করতে হবে? সম্ভব নয়। অনেক রাজ্য আছে সেখানে বিজেপির কোনো অস্তিত্ব নেই। তখনই ঠিক হলো তাহলে নির্বাচনটাকেই পাল্টে দিতে হবে। নির্বাচন পাল্টে দেবে কি করে? ইন্দিরা গান্ধী পারেননি, আপনারা জানেন। এমার্জেন্সির সময় ইন্দিরা গান্ধী চেষ্টা করে পারেননি, বললো আমরা নির্বাচন কমিশনটাকে পাল্টে দেব। সুপ্রিম কোর্ট কি বলেছে? সুপ্রিম কোর্টের আদেশে নির্বাচন কমিশনার ঠিক করবেন 3 জনের কমিটি। এটা ঐতিহাসিক সত্য। সে 3 জন হলেন একজন প্রধানমন্ত্রী, আর একজন বিরোধী দলনেতা লোকসভার, যিনি হচ্ছেন এখন বর্তমানে রাহুল গান্ধী, আর তৃতীয় ব্যক্তি হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। এই 3 জন মিলে ঠিক করবেন। বিজেপির মধ্যে আলোচনা, আরএসএস এর কত ব্যক্তিরা আছেন, বলছে এত খুব মুশকিলের বিষয়। আমরা আমাদের লোককে নাম দিলাম। রাহুল গান্ধীর নিজের মতে নাম দিল। আর ওদিকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কার নামটা পছন্দ করবে তুমি জানবে কি করে? কার নামে সিলমোহর দেবে? 3 জনের কমিটি, 2টো ভোট দরকার। বলো চিফ জাস্টিসকে বার করে দিন। ভেবে দেখুন, চিফ জাস্টিসকে বাদ দিয়ে দেন, ওই চেয়ারে অমিত শাহকে বসান। হলোও তাই। রাতের আঁধারে অর্ডিন্যান্স করে বলে দেওয়া হলো নরেন্দ্র মোদী, অমিত শাহ আর রাহুল গান্ধী। গোল পোস্ট আমাদের।
রেফারি আমাদের, মাঠ আমাদের, নিয়ম আমাদের, স্কোরবোর্ড আমাদের, সেই মাঠে আমরা খেলতে নামবো। বিজেপির কথা, আম্পায়ার বদলে দিলাম, আমার নিজের ভাইকে আম্পায়ার করব। অমিত শাহ বলুন তো কতদূর বিদ্যা শিক্ষা? জেল খাটা আসামি, সে গিয়ে বসছে কার চেয়ারে? চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে সরিয়ে দিয়ে সেই চেয়ারে বসছে। ভাবুন তো কতখানি আস্পর্ধা। হ্যাঁ বিজেপির বন্ধুরা, উত্তর আছে? অমিত শাহ গিয়ে বসছেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার চেয়ারে, না নির্বাচন কমিশনার ঠিক করব? জ্ঞানেশ কুমার বললেন, আরে আমার একটা জানা লোক আছে, আমার দপ্তরে জল এনে দিত, চা বললে চা এনে দিত, এসেই নমস্কার করত, স্যালুট করত, যা বলতাম তাই করত। ওই জ্ঞানেশ কুমার হচ্ছে আইডিয়াল, আমি নাম করে বলছি। অনেকে আমাকে বলে আপনি বলেন এরকম করে কেস করে দেবে। আমি অনেক কেস দেখেছি। যদি ভারতবর্ষের সংবিধান রক্ষার জন্যে, মানুষের অধিকার রক্ষার জন্যে, মানুষের গণতান্ত্রিক অধিকার রাখার জন্য যদি কেস খেতে হয় কেস খাবো। কিন্তু জ্ঞানেশ কুমার এই লোক ছিল, অমিত শাহের পা চাটা একজন অফিসার, তাকে কোচ থেকে নিয়ে এসে বলে এ হবে গণেশ, টার্গেট বেঙ্গল, বেঙ্গলকে টার্গেট করে যা করার করো। আপনারা জানেন অন্য কোথাও লজিক্যাল ডিসক্রিপেন্সি হলো না, বাংলায় হলো। মমতা বন্দ্যোপাধ্যায় যদি না সুপ্রিম কোর্টে যেতেন, তাহলে ওখানেই আরো 50 লক্ষ লোকের নাম বাদ যেত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন বলে আজকে অনেক মানুষ তাকে ভগবানের মতন দেখে, যে আমাদের গণতান্ত্রিক অধিকার রক্ষা পেয়েছে। এবং দেখুন, জুডিশিয়াল অফিসার তাদের নিয়োগের কথা বললেন সুপ্রিম কোর্ট, তারপরেও ইলেকশন কমিশন নানা রকম ছল ছুতো সেই ব্যবস্থা চালু করবে না। সুপ্রিম কোর্ট তারপরে একটা ঐতিহাসিক রায় দিয়ে বলল, ইলেকশন কমিশনকে বলছে, ইউ হ্যাভ লস্ট ইউর বোনাফাইড স্ট্যাটাস। মানেটা কি জানেন? তোমার ওপর আস্থা রাখার মতন আর জায়গা নেই। আমরা বলি না লোকটা বোনাফাইড, মানে জেনুইন। বলছে ইউ হ্যাভ লস্ট ইউর বোনাফাইড স্ট্যাটাস, ইলেকশন কমিশনকে বলছে সুপ্রিম কোর্ট। তাই জন্য আমরা এবার ট্রাইব্যুনাল করে দিলাম, সেটা দেখবে জাস্টিস ডিপার্টমেন্টের জাজেরা। কারণ তোমার ওপর রাখলে তুমি বিজেপির কথা বলবে, তুমি বিজেপির এজেন্ডা নেবে। লজ্জা হলো না তাতে জ্ঞানেশ কুমারের? মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠির উত্তর দেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠির উত্তর দেন না, তাকে অপমান করেন। ডেরেক ওব্রায়ানকে গেট আউট বলছেন। কি ভেবেছে কি একদিনে শেষ হয়ে যাবে ভারতের ইতিহাস, তারপরে আর কিছু থাকবে না? তাই জন্যে আর 5 মিনিট, তাই জন্যই আজকে দেখুন এমন একটা অবস্থা এসছে। কালকে সোমবার 13 তারিখ সুপ্রিম কোর্ট বলেছে এখনো বিচার শেষ হয়নি। 13 তারিখে আমরা বলবো যাদের নাম ট্রাইব্যুনালে বিবেচিত হচ্ছে বা হবে, তাদের ভোটাধিকার কিভাবে দেওয়া যায় আমরা বলবো 13 তারিখে। ইলেকশন কমিশন বলেছিলেন সব ওভার হয়ে গেছে, আর কিছু বলবেন না, বলেছেন চুপ করো। 13 তারিখে আমরা যা বলার বলবো, দেখা যাক কাল কি হয়। আমরা আশায় আছি। সব থেকে বড় কথা, যাই হোক না কেন জিতবে কে, যাই হোক না কেন বাংলা থাকবে বাংলার মেয়ের কাছে। যাই হোক না কেন তৃণমূল কংগ্রেস আগের বারের 213 থেকে বেশি আসন নিয়ে আবার ক্ষমতায় আসবে। যাই হোক না কেন, কান খুলে শুনে নিন, ভবানীপুরের রেকর্ড মার্জিনে জিতবে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তার সৈনিক। মমতাদি মিটিংয়ে কি বললেন?
কতখানি তার কনফিডেন্স দেখুন। বললেন, বাবুদা ছিলেন এখানে, অনেকেই ছিলেন সেই মিটিংয়ে, মহেন্দ্র মঞ্চের। বলছেন 293টা আসন, 294টা আসন আমাদের সারা পশ্চিমবঙ্গে, কার্শিয়াং থেকে কাকদ্বীপ, 293টা আসন আমি দেখে দেব। ঘুরছেন, সারা দিন ঘুরছেন, অক্লান্ত পরিশ্রম করছেন, দিন নেই রাত নেই। বলে আর একটা আসন ভবানীপুর, সেটা দেখবে আমার ভাই বোনেরা, আমার সৈনিকরা, যারা এখানে বসে আছেন, যারা প্রাণপাত করছেন। আর আমরা জানি কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার আগের রেকর্ড ভেঙে দিয়ে রেকর্ড ভোটে জেতাতে হবে। এখানে অনেক বদমাইশি হবে, আমি পরিষ্কার বলছি। বিজেপি পারে না এমন কোনো কাজ নেই, বিজেপি পারে না এত নিচুতে নামতে পারে কারুর কোনো ধারণাই নেই। দেখলেন তো হুমায়ুন কবিরের বক্তব্য, প্রধানমন্ত্রী পর্যন্ত জানে যে 1000 কোটি টাকার কথা। এখন আর বলছে না ওই ভিডিওটা এআই। হুমায়ুন কবির বলছে, আরে 51 মিনিটের ভিডিও মাত্র 19 মিনিট দেখালো কেন? ওর রাগ হচ্ছে, আরো ছিল অনেক কিছু। আর প্রধানমন্ত্রী বলে গেলেন ওটা তো এআই, কারণ সেভ করতে হবে, হুমায়ুন কবিরকে বাঁচাতে হবে। এরা সব মিলে একটা দঙ্গল পাঠিয়েছে, দঙ্গল বানিয়েছে। এই সর্বনাশা ষড়যন্ত্র বিজেপি করতে পারে তাদের অঢেল টাকা। চারিদিকে এখন টাকা বিলোচ্ছে, আমরা জানি। বিভিন্ন কেন্দ্রীয় সরকারের অফিস থেকে টাকা বিলোনো হচ্ছে, বিভিন্ন 5 স্টার হোটেলের থেকে টাকা বিলোনো হচ্ছে। আমরা সমস্ত খেয়াল রাখছি, খবর রাখছি, কিন্তু এক মাঘে শীত যায় না। সাবধান থাকবেন বিজেপির বন্ধুরা। এবার মোদি যখন বলেছেন যদি আমরা ক্ষমতায় আসি, মানে মোদি বলছেন যদি বিজেপি ক্ষমতায় আসে সকলের বিচার হবে, সকলকে দেখে নেব, বলেছেন তো মোদি। এবার আমরা যদি বলি, হে বিজেপির বন্ধু, আমরা তো ক্ষমতায় আসছি, এতদিন দিদি বলে দিয়েছিলেন